দেখুন, যে কোনো রোগকে আপনি তার লজ্জা করার বা লুকানো উচিত নয়। কেন কি, সবথেকে প্রথম জিনিস, আপনি যে লক্ষণ দেখলেন সে কী ধরনের সমস্যা আপনি তো জানেন না। আপনি শুধু ফেস করছেন যে হ্যাঁ আমার ব্যথা হচ্ছে বা আমার রক্ত পড়ছে। এটা আপনাকে ইমিডিয়েটলি ডক্টরের সঙ্গে কনসাল্ট করে তার একটা সলিউশন বার করে নেওয়া উচিত। কেন কি, দেখুন, রোগ কবে তার ক্যারেক্টারটা চেঞ্জ করে নেবে আপনি জানেন না। আপনার রোগ হয়েছে, একটা পাইলস হয়েছে আপনার, বা আপনার ফিশার হয়েছে বা ফিস্টুলা হয়েছে আপনার, সেই সমস্যাটা কবে যে ক্যারেক্টার নিচে চেঞ্জ করে নেবে আপনি মানে আইডিয়া করতে পারবেন না। এই জন্য রোগটাকে কোনো দিন আমাদেরকে চাপানো উচিত নয়। যে কোনো রোগ হোক, শারীরিক যে কোনো রোগ, মানসিক থেকে নিয়ে জিআই থেকে নিয়ে, স্কিন থেকে নিয়ে, সেক্সুয়াল সমস্যা থেকে নিয়ে, যে কোনো সমস্যা, তার জন্য একটা এক্সপার্টের সবসময় অ্যাডভাইস আছে। এক্সপার্টের সঙ্গে আপনি ডিসকাশন করতে পারেন। দুটো জিনিস হবে, একটা হচ্ছে একটু আপনি মেন্টালি রিল্যাক্সেশন পাবেন যে ঠিক আছে এই রোগটা হয়েছে, তার এইভাবে চিকিৎসা করলে আমি সুস্থ হয়ে যাব। আর সেকেন্ড হচ্ছে আপনি সেই রোগের ব্যাপারে একটু নলেজেবল হয়ে যাবেন যে আচ্ছা এই সমস্যা হয়, তাহলে আপনি অন্য লোককেও আপনি গাইড করতে পারবেন। একদম ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে গোপনীয়তার কোনো বিষয় নেই, রাগঢাক গুড়গুড় করার কোনো বিষয় নেই। একেবারে যা সমস্যা হচ্ছে সেই সমস্যাটা বলতে হবে। এবং সেখানে দাঁড়িয়ে আমরা যে পাইলসের সমস্যা নিয়ে আলোচনায় আজকে ঢুকবো, প্রথমে যেটা জানতে চাইবো স্যার, যে এই রোগটা কেন হয়? ধরুন, এই রোগটা হওয়ার অনেক কিছু কারণ আছে। তার মধ্যে আমাদের লাইফস্টাইল একটা সবথেকে বড় কারণ রয়েছে। কেন কি, আমরা কী ধরনের খান পান করছি, কেন আলটিমেটলি যে ধরনের খাওয়া দাওয়া করবো সেই রকমই কিন্তু আর্লি মর্নিংয়ে আমাদের সেই রকম আমরা কিন্তু আমাদের পেট পরিষ্কার হবে বা আমরা স্টুল ক্লিয়ার করবো হবে। সেটা আলটিমেটলি কনস্টিপেশন হতে পারে বা সেটা হচ্ছে মানে ডায়রিয়া মতন হতে পারে। তো খাওয়া দাওয়া একটা অনেক বড় ফ্যাক্টর রয়েছে। তার সঙ্গে আমাদের রোগ কিছু রয়েছে, যেমন আইবিএস মতন একটা রোগ, যেখানে আমরা দেখি অন অ্যান্ড অফ আমাদের কনস্টিপেশন বা ডায়রিয়া সমস্যা হয়। আমরা দেখি কিছু কাজ যেটা কন্টিনিউয়াসলি আমাদেরকে বসে কাজ করতে হয়, তো কন্টিনিউয়াসলি বসাটাও একটা আমাদের কিন্তু অর্শ হয়ে যাওয়ার চান্সেস হতে পারে। তারপর হচ্ছে আমরা অনেক লোক দেখি আমরা যে বাথরুমে গিয়ে কিন্তু অনেক প্রেশার দিয়ে মানে স্টুল ক্লিয়ার করার চেষ্টা করে, কিন্তু সেখানে আমরা দেখি অনেক লোকে কিন্তু অর্শ বা পাইলস হয়ে যাওয়ার চান্স থাকে। প্রেগনেন্ট লেডি যাদের নর্মাল ডেলিভারি হয় তাদেরও কিন্তু এরকম মানে পাইলস হয়ে যাওয়ার চান্সেস থাকে। তো এরকম কিছু কারণ রয়েছে যেখানে আমরা দেখি যে পাইলস হওয়ার চান্সেস থাকে। বেশ, এইবার এই যে আপনি যেটা বললেন, নর্মালি প্রাথমিকভাবে আমরা ধরে নিতে পারি যাদের একটু কোষ্ঠকাঠিন্য রয়েছে, কনস্টিপেশন রয়েছে, তাদের এই ধরনের একটা প্রবণতা তৈরি হতে পারে। আমি কি উপসর্গ থাকলে আমি বুঝতে পারবো যে আমার বিষয়টা পাইলসের দিকে টার্ন করেছে আর কোষ্ঠকাঠিন্যে আটকে নেই? দেখুন, পাইলসে আমরা খুব কমনলি দেখি যেটা আমাদের রেকটামে কিছু সোয়েলিং মানে মাংসপিণ্ড আমরা ফিল করতে পারি। অনেক সময় ফিল করতে পারিও না আমরা, কেন কি দু ধরনের পাইলস হয়, একটা ইন্টারনাল হয়, একটাও এক্সটার্নাল হয়। তো এক্সটার্নাল যেটা হয় সেটা আমরা মানে ফিল করতে পারি যে আমার একটা পাইলসের সমস্যা হয়ে গেছে। তার সঙ্গে আমরা দেখি রেকটামে আমাদের পেন, আমরা ব্লিডিং দেখি, মানে পায়খানার সঙ্গে আমাদের ব্লাড চলে আসছে। আমরা বার্নিং সেন্সেশন দেখি যে আমাদের রেকটামে প্রচুর জ্বালা হচ্ছে। ইচিং দেখি আমরা যে রেকটামে প্রচুর ইচিং হচ্ছে আমাদের। তো এই কিছু সিমটমস দেখার পর আমরা যখনই আমরা যখনই পেশেন্টকে এক্সামিন করি, তো আমরা জানতে পারি যে পেশেন্টের কী ধরনের পাইলস হয়েছে বা কোন স্টেজে পাইলসটা রয়েছে। কারণ এটা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে, কেন কি অনেক সময় আমরা দেখি যে পেশেন্ট এক্সামিন হয় না, পেশেন্ট মুখে গিয়ে বলে কিছু ওষুধ নিয়ে চলে আসে। এটাও জানি না যে আলটিমেটলি কী ধরনের সমস্যাটা হয়েছে, আদৌ পাইলস রয়েছে না ফিশার রয়েছে না ফিস্টুলা রয়েছে। এটা কনফার্মেশনটা খুব ইম্পর্টেন্ট রয়েছে। এই তিনটি যে রোগের কথা বললেন আপনি, এই তিনটি রোগ কি খুব কাছাকাছি অবস্থান করে? হ্যাঁ, অবশ্যই এটা রেকটামে এই প্রবলেমটা হয়। ফিশার যেটা আমরা দেখি যে আমাদের রেকটাম রিং যেটা থাকে সেটা ফেটে যায়। আচ্ছা। ফিস্টুলা যেটা আমরা দেখি আমাদের একটা ঘায়ের মতন হয়ে যায়, তার ভিতরে একটা চ্যানেল তৈরি হয়ে যায় যেখান থেকে পাস বা রক্ত এইসব জিনিসগুলো আসে। তো এক্সামিনটা খুব ইম্পর্টেন্ট, কারণ পেশেন্ট অনেক সময় কনফিউজ হয়ে যায় যে অ্যাকচুয়ালি হয়েছে। এক্স্যাক্টলি। পেশেন্ট যখন ডক্টর কাছে যায় তখন বলে যে আমার ব্লাড আসছে, তখন কিছু সময় বলবে পেশেন্ট যে সবসময় আমার প্যান্ট মনে হচ্ছে ভিজা ভিজা রয়েছে, মানে পাস সিক্রেশন হয়ে যাচ্ছে আমার। আর সিমটমস মোরালস, পেইনস, বার্নিং সেন্সেশন বা ইচিং সমস্ত সমস্যা ওগুলো একই মোটামুটি। এক্স্যাক্টলি। তো আমাদেরকে এক্সামিনটা খুব ইম্পর্টেন্ট রয়েছে। আমরা যখন এক্সামিন করতে পারি তো আমরা জানতে পারি যে কী ধরনের সমস্যা হয়েছে, তারপর সেরকম লাইন অফ ট্রিটমেন্ট করলে পেশেন্ট পুরোপুরি ঠিক হয়ে যায়। এই যে এখানটা আপনি পাইলসের ক্ষেত্রে বললেন একটা মাংসপিণ্ড ফিল করতে পারেন রোগী, যে তার মাংসপিণ্ডটা হয়তো বেরিয়ে আসছে বাইরের দিকে বা ভেতরের দিকেও মাংসপিণ্ড, এই মাংসপিণ্ডটা তৈরি হয় কেন?
বেসিক্যালি মাংসপিণ্ড থাকে না, এটা হচ্ছে একটা ভেন থাকে, টর্চুয়াস হয়ে বেরিয়ে চলে আসে। আচ্ছা, ভেন থাকে, টর্চুয়াস হয়ে বেরিয়ে চলে আসে। কিন্তু আমরা বোঝানোর জন্য বা পেশেন্ট যেটা বলে, আমাদের হাতে আমরা মাংসপিণ্ড ফিল করতে পারছি বা স্কিন চামড়া মতন ফিল করতে পারছি আমরা। আচ্ছা, কিন্তু এটা ভেন থাকে, যেটা আমরা বেসিক্যালি যখনই রেকটামে আমরা দেখি যখন একটা বাল্ক স্টুল পাস হচ্ছে বা আমরা প্রচুর পায়খানা প্রেশার দিয়ে পায়খানা করি, তো ওই ভেনটাই টর্চুয়াস হয়ে বেরিয়ে চলে আসে বাইরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার এটা দু রকমের হতে পারে, একটা বাইরের দিকে বেরিয়ে রয়েছে এই অবস্থাতেও একটা হতে পারে, একটা ইনসাইড অর্থাৎ ভেতরের দিকে রয়েছে, ভেতরের দিকে হতে পারে। এইবার প্রশ্নটা হচ্ছে যে এর ট্রিটমেন্টটা, তার কারণ এই ধরনের রোগীর সম্পর্কিত যতটুকু আমার ধারণা, অন্যান্য প্যাথি যেগুলোতে আছে অপারেশনের কথা হয়তো বলা হয়ে থাকে একটা স্টেজে গিয়ে। আপনি তার আগে একটা কথা বললেন কোন স্টেজে আছে, তো এর কি বিভিন্ন রকম স্টেজে এর তারতম্য বিভিন্ন রকম হতে পারে? পাইলসের স্টেজ রয়েছে, কেন কি আমরা দেখি যখন প্রথম ফার্স্ট স্টেজ বা সেকেন্ড স্টেজে পেশেন্টরা ওষুধ পায়, অ্যান্টিবায়োটিক পেয়ে যায় বা ব্যথা ওষুধ পেয়ে যায় বা পেট পরিষ্কার করানোর জন্য কিছু ওষুধ পেয়ে যায়। কিন্তু এখানে কিন্তু পেশেন্ট সিমটোম্যাটিক কিছু রিলিফ পায়, কিন্তু আলটিমেটলি যে অর্শটা হয়ে গেছে সেটা কিন্তু পুরোপুরি যায় না। কেন কি যে অর্শটা হয়ে গেছে আপনাকে, সেটাকে আপনাকে যেভাবে করে বাদ দিতে হবে। সেটা আয়ুর্বেদিক খাসুর তো সবথেকে বেস্ট ট্রিটমেন্ট রয়েছে, যেটা আমি দীর্ঘদিন করে এসেছি। আমরা দেখি পেশেন্ট এই অর্শর জন্য প্রচুর টাকা নষ্ট করে ফেলে। কীভাবে নষ্ট করে ফেলে? জাস্ট কিছু ল্যাক্সিটির জন্য বা পাইলসকে ভালো করার জন্য অনেক কিছু মেডিকেশন তারা ইউজ করে। কিন্তু আমি দেখেছি কারো আজ পর্যন্ত এমন পেশেন্ট নেই যাদের যে ওষুধকে যে মাংসপিণ্ড যেটা রয়েছে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। একেবারে প্রথম স্টেজে যদি কেউ আসেন, তাহলে কি তারও ক্ষারসূত্র করার প্রয়োজন পড়ে, নাকি সেক্ষেত্রে কোনো মেডিসিন দিয়ে তাকে কিওর করা সম্ভব? দেখুন, ফার্স্ট স্টেজ মানে কিছুটা সমস্যা আপনি দেখতে পাচ্ছেন, সিমটমস দেখতে পাচ্ছেন, তো বেসিক্যালি সেই জায়গাও আমি বলবো যে খাসুট্রটা বেস্ট অপশন। আচ্ছা, কেন কি খাসুট্র মানে হচ্ছে যে ভেনটা আপনার টর্চুয়াসে বেরিয়ে এসেছে তাকে আপনি একবারই পুরো ক্লিয়ার করে দিলেন। এবার ওই যে ভেনটাকে আপনি ক্লিয়ার করার কথা বলছেন, এই ভেনটা ক্লিয়ার করে দিলে পরবর্তীতে আবার কোনো অসুবিধা হওয়ার সম্ভাবনা নেই? একটা দেহের থেকে একটা ভেন বাদ হয়ে যাচ্ছে? না, ভেন না, ওটা আলটিমেটলি ভেনটা মাংসপিণ্ডতে কনভার্ট হয়ে যায়, ওই রকমই হয়ে যায় ওটা। তো তাকে আমরা যখন ক্লিয়ার করে দিই তখন কোনো প্রবলেম থাকে না, আর ওটা রিকার হওয়ার চান্স। এইখানে একটা জিনিস শোনা যায় যে এই যে আমি একটু অপারেশনের কথা বলছিলাম স্যার, যে অপারেশন অনেকেই হয়তো করার পর আবার অনেককেই আমরা বলতে শুনেছি যে অপারেশন করেছি 1-2 বছর ঠিক ছিল, কিন্তু পরবর্তীতে আবার সেটা রিল্যাপস করেছে। আমার প্রশ্ন হচ্ছে যে ক্ষারসূত্রের যে কথা আপনি বলছেন, তা দিয়ে আপনি বাদ দেওয়ার কথা বলছেন, মানে সেটাও ওয়ান কাইন্ড অফ অপারেশন টাইপেরই হলো, কিন্তু তারপর সেকেন্ড টাইম কি সেটা রিল্যাপস করতে পারে? না, এটা অপারেশন নয়। কেন, অপারেশন মানে হচ্ছে আপনাকে পেশেন্টকে নার্সিংহোমে ভর্তি করতে হবে, ওটি রুমে নিয়ে যেতে হবে, আচ্ছা, তাকে অ্যানেস্থেশিয়া দিতে হবে, তাকে মানে একটা অ্যানেস্থেশিয়া লাগবে আপনাকে। তো মানে একটা অনেক বড় প্রসেস রয়েছে, যেখানে পেশেন্টকে অজ্ঞান করে আপনি বা লোয়ার আপনি জায়গাটাকে অজ্ঞান করে পুরোপুরি পেশেন্টকে অপারেশন করছেন। খাসুট্র কিন্তু অপারেশন নয়, টোটালি এইসব কিচ্ছু করা হয় না? একদমই নেই। এটা আমরা ক্লিনিকে আমরা করি, আমাদের খাসুট্র যেটা আমরা করি, লোকাল কিছু আমরা জেনারেল পেশেন্টকে দিয়ে সেখান থেকে আমরা সুতোটা ট্রেডিং করে দিই, আর 1 সপ্তাহ পর পেশেন্টকে আমরা ড্রেসিং করে দিই। পেশেন্ট এখানেই গল্প শেষ। আর যেদিন খাসুট্র হচ্ছে সেদিন পেশেন্ট কিন্তু নর্মাল সমস্ত কাজগুলো করতে পারবে, বাজার যেতে পারবে, হাঁটাচলা করতে পারবে। কেন কি পেশেন্টকে আমরা বলি আপনি আসবেন খাসুট্র করে আপনি বাড়ি চলে যাবেন, এখানে থাকার কোনো দরকার নেই আপনাকে। 1 সপ্তাহ পর আপনি আসবেন, 1 সপ্তাহ পর আমরা চেক আপ করে ড্রেসিং করে আপনাকে ছেড়ে দেবো। এখানে আপনি পার্মানেন্টলি কিওর হয়ে গেলেন, এই জন্য আপনাকে আর এক্সট্রা কোনো এফোর্ট দিতে হবে না। এইবার এখানে আমি একটা জিনিস জিজ্ঞাসা করতে চাইছি জানার জন্য, আপনারা যারা অপর প্রান্তে রয়েছেন তাদেরও হয়তো জিজ্ঞাসা থাকতে পারে, যে ধরুন খাটসূত্র করছেন, আপনি বলছেন যে করে আপনি ছেড়ে দিচ্ছেন, সে চলে গেল, আবার নর্মাল লাইফে সে ফিরে গেল, আবার 1 সপ্তাহ পর আসছে। এবার এই অবস্থাতে সে কিন্তু রোজকার যে কাজগুলো সেগুলোও কাজ করছে, প্রাকৃতিক ক্রিয়াও করছে, অর্থাৎ সে বাবলস ক্লিয়ারিংয়ের জন্য যাচ্ছে, তো তাতে ওই খাটসূত্রের যেখানটা আপনারা করেছেন তাতে কোনো সমস্যা হয় না? কোনো ডিস্টারবেন্স নেই। নর্মালি যেরকম উনি সকালবেলা স্টুল পাস করেন সেরকমই পাস করবেন, শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, জল লাগানো যাবে না। আচ্ছা, শুধু জলটা অ্যাভয়েড করতে হবে, কেন জল লাগলে তাহলে সুতো পাওয়ারটা শেষ হয়ে যাবে, সেটাই শুধু বাঁচাতে হবে। তাহলে আমরা সেটাও বলে দিই কীভাবে করতে হয়, সেটা আমরা আপনি গজ বা কটন ইউজ করতে পারেন সোয়াইপ করে নিতে, তাতে কোনো প্রবলেম হয় না।
আপনি সেফ অ্যান্ড সাইড। আর একটা জিনিস আমরা অ্যাভয়েড করতে পারি, সেটা বাইক বা সাইকেল চালাতে আমরা বারণ করি। বাইক বা সাইকেল দু চালাতে সাইডে পা মানে রেখে, যেহেতু দু সাইডে পা রেখে Right. ওইখানটা একটা ঘষা ওটা করার yes, প্রবণতা তো আমরা এই থাকে। দুটো আচ্ছা। জিনিসই আমরা অ্যাভয়েড করতে বলি। বাকি সমস্ত নর্মাল, আপনি অফিস যান, আপনার নর্মাল কাজগুলো করুন, কোনো প্রবলেম। আর এই খাস সূত্র করার পর আপনি যতটা হাঁটবেন, উঠা বসা করবেন, ততটা আমার জন্য লাভ, আপনার জন্য লাভ, তাড়াতাড়ি সূত্রটা কেটে পড়ে যাবে। আচ্ছা আর এই সুতোটা যে কাটছে, এটা কিন্তু পুরো রুট ডিপ থেকে কাটছে, এই জন্য রিকার হওয়ার চান্সেস থাকে না। আচ্ছা, আমি